কলকাতার হুগলি নদীর ধারে টিনের চালার নিচে ১৫ বছরের একাকী সংগ্রামের ভার নিয়ে প্রিয়া যখন চা পরিবেশন করছিল, ঠিক তখনই এক ঝলমলে মার্সিডিজ থেকে নেমে এলো তার প্রাক্তন প্রেমিক, সফল আইটি মোগল বিক্রম, যার চোখে আজ কোটি টাকার শূন্যতা আর অপূর্ণ ভালোবাসার আকুতি। দারিদ্র্য একসময় তাদের আলাদা করেছিল, কিন্তু এই পুনর্মিলনের মাঝে এখন অন্তরায় বিক্রমের সম্পদ নয়, বরং প্রিয়ার ৮ বছরের ছেলে সায়ন, যার নিষ্পাপ ভবিষ্যতের জন্য প্রিয়া মদ্যপ স্বামীর অত্যাচার পর্যন্ত সহ্য করে নিজেকে আত্মমর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছে। বিক্রম সমস্ত দ্বিধা দূর করে সায়নকে মন থেকে আপন করে নিতে চাইলেও প্রিয়া ভয় পায় সমাজের কটূক্তি আর সন্তানের উপর সৎ বাবার প্রভাব নিয়ে। চায়ের দোকানে দাঁড়িয়ে নেওয়া একটি সিদ্ধান্ত কি পারবে ১৫ বছরের বিচ্ছেদ, সংগ্রাম আর সমাজের কটূক্তিকে চিরতরে মুছে দিতে? এই আবেগপূর্ণ গল্পে দেখুন ভালোবাসার দ্বিতীয় সুযোগ কি পরিণতি নিয়ে আসে, এবং ভালোবাসা ও আত্মমর্যাদার এই যুদ্ধে শেষ পর্যন্ত কার জয় হয়। কলকাতা, সকাল। হুগলি নদীর ধারে পুরনো জেটির কাছে এক টুকরো টিনের চালা আর ভাঙা কাঠের বেঞ্চের আশ্রয় নিয়ে একটি ছোট্ট চায়ের দোকান। উনুনে জ্বলন্ত কয়লার মৃদু আলো আর ফুটন্ত দুধ চায়ের কেতলি থেকে ওঠা ঘন ধোঁয়া, এই পরিবেশেই প্রিয়ার জীবন। সামান্য সুতির শাড়ি আর কপালে হালকা সিঁদুর, চোখে ক্লান্তির ভার থাকলেও মুখে এক অনমনীয় দৃঢ়তা। তার হাতে কোনো বিরতি নেই, এক হাতে চায়ের কাপ সামলানো, অন্য হাতে ভাঁড়ে ঢালা। প্রতিটি আঙুল যেন জীবিকার ভার বহন করছে, কিন্তু তার প্রতিটি চা পরিবেশনের মধ্যে লুকিয়ে আছে আত্মমর্যাদার এক নীরব ঘোষণা। ঠিক সেই সময় হগ মার্কেট ক্রসিংয়ের দিকে আসা একটি ঝলমলে মার্সিডিজ বেঞ্জ লাল আলোতে থেমে গেল। গাড়ির সুদৃশ্য কাচের ওপারে বসেছিল বিক্রম। সে এখন দেশের অন্যতম সফল আইটি মোগল, যার জীবন কোটি টাকার চুক্তি আর বিলাসবহুল সম্পত্তি দিয়ে মোড়া। কিন্তু সেই মুহূর্তে তার চোখে ছিল গভীর শূন্যতা। অন্যমনস্কভাবে সে বাইরে তাকালো এবং তার চোখ গিয়ে পড়ল রাস্তার পাশে সেই অতি সাধারণ চায়ের দোকানের দিকে। আর যেই তার চোখ প্রিয়ার ওপর পড়ল, তার হৃৎপিণ্ড যেন দ্রুত তালে ধরফর করে উঠল। অজান্তে তার ঠোঁট কেঁপে উঠল এবং সে চাপা স্বরে বিড়বিড় করে উঠল, প্রিয়া। সিগন্যাল সবুজ হতেই অন্যান্য গাড়িগুলো দ্রুত গতিতে এগিয়ে গেল, কিন্তু বিক্রমের জগতে যেন সময় থেমে গিয়েছিল। সে ড্রাইভারকে আদেশ দিল, গাড়িটা এখানেই সাইড করে রাখো। ড্রাইভার ইতস্তত করেই জিজ্ঞেস করল, স্যার, কোনো সমস্যা? বিক্রমের কণ্ঠস্বর ছিল ধীর, না, শুধু 2 মিনিট। মার্সিডিজটি পাশে পার্ক করা হলো। বিক্রম বেরিয়ে এলো। নিখুঁতভাবে তৈরি দামি স্যুট এবং ইতালীয় জুতোগুলি তার বর্তমান পরিচয় বহন করছিল, কিন্তু তার মুখটা ছিল এক তীব্র মানসিক অস্থিরতায় ভরা। বহু বছর আগের কোনো অজানা বোঝা যেন তার পায়ে পাথর বেঁধে দিয়েছে, এমন ভঙ্গিতেই তার পদক্ষেপগুলো ধীরে ধীরে সেই চায়ের দোকানের দিকে বাড়তে লাগল। প্রিয়া মাথা তুলে তাকালো। সামনে দাঁড়ানো লোকটির দিকে তার নজর পড়তেই হাতে ধরা চায়ের চামচটি স্থির হয়ে গেল। চোখ দুটি বড় হয়ে উঠল। বহু বছর পর, 15 বছর পর, তার সামনে সেই একই মুখ, সেই বিক্রম। তার ঠোঁট কাঁপল এবং খুব ধীরে তার মুখ থেকে উচ্চারিত হল, বিক্রম। বিক্রম আরও কয়েক কদম এগিয়ে গেল। তার চোখে যেন বহু বছরের বিচ্ছেদের এক স্রোত উথলে পড়ল। হ্যাঁ প্রিয়া, আমি কখনো ভাবিনি যে ভাগ্য আমাকে এখানে আবার ফিরিয়ে আনবে। প্রিয়া তার পলক নামিয়ে নিল। তার হৃদয় কাঁপছিল, কিন্তু কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করে বলল, 1 কাপ চা তৈরি করে দেব। তার কণ্ঠস্বরে সেই একই সরলতা ছিল, কিন্তু ভেতরের লুকানো কষ্ট স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। বিক্রম মাথা নাড়ল। প্রিয়া কেতলি থেকে চা বের করে একটি ভাঁড়ে ঢেলে তার সামনে রাখল। বিক্রম কাপা হাতে ভাঁড়টি ধরল। যেইমাত্র প্রথম চুমুকটি তার গলা দিয়ে নামল, অমনি তার মনে অতীতের ভুলে যাওয়া স্মৃতিগুলোর এক প্লাবন বইতে শুরু করল। যেখানে তার আর প্রিয়ার গল্প প্রথম শুরু হয়েছিল, কলকাতা সিটি কলেজ, বিশাল ক্যাম্পাস, বড় বড় ক্লাসরুম, এবং যখন নতুন সেশন শুরু হয়েছিল তখন ভিড়ে অনেক নতুন মুখ ছিল, কিন্তু বিক্রমের চোখ শুধুমাত্র একজনের উপর স্থির হয়েছিল, প্রিয়ার উপর। সে সাদা সালোয়ার কুর্তায়, হাতে বইয়ের স্তূপ নিয়ে দ্রুত পায়ে ক্লাসের দিকে ছুটছিল।
কপালে সামান্য ঘাম আর মুখে এক ধরনের নিষ্পাপ সারল্য। ঠিক তখনই হঠাৎ তার বইগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কেউই ফিরে দাঁড়াল না। বিক্রম ঝুঁকে বইগুলো তুলল এবং হেসে বলল, এগুলো আপনার। প্রিয়া চোখ তুলে তাকাল। তার চোখে সামান্য সংকোচ ছিল, তবে ঠোঁটে ছিল একটি মৃদু হাসি। ধন্যবাদ। ব্যাস, সেই মুহূর্ত থেকেই বিক্রমের হৃদয়ে এক নতুন সম্পর্কের জন্ম হল। ধীরে ধীরে তাদের দেখা করা বাড়তে লাগল, কখনো লাইব্রেরিতে, কখনো কলেজের করিডোরে, আবার কখনো ক্যান্টিনে। একবার ক্যান্টিনে প্রিয়া একা বসে চা খাচ্ছিল। সে চায়ের কাপটি তুলে দেখল তার পাশেই বিক্রম আগে থেকেই দাঁড়িয়েছিল। কাপ খালি? যদি কিছু মনে না করেন তাহলে কি আমি পাশে বসতে পারি? বিক্রম স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল। প্রিয়া মাথা নিচু করল, কিন্তু ঠোঁটে হাসি ফুটে উঠল। সেই দিন থেকে তারা প্রায়ই একসঙ্গে চা পান করত। প্রিয়া পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু মঞ্চে যেতে ভয় পেত। একবার কলেজে দিবার্থ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। তার নাম লেখা হয়েছিল, কিন্তু মঞ্চে পা রাখতেই তার গলা কেঁপে উঠল। উপস্থিত সবাই হাসতে শুরু করল। ঠিক তখনই পেছন থেকে বিক্রম জোরে হাততালি দিয়ে বলল, তুমি কথা বলতে পারো প্রিয়া, আমি জানি তুমি সবার চেয়ে ভালো। সেই শব্দগুলো প্রিয়ার জন্য যেন জাদুর মতো কাজ করল। সে কাঁপতে থাকা ঠোঁট খুলল এবং ধীরে ধীরে কথা বলা শুরু করল। পুরো শ্রোতামণ্ডলী নীরব হয়ে গেল। যখন তার বক্তৃতা শেষ হল, তখন করতালির ঝড় উঠল। সে প্রতিযোগিতাটি জিতে গেল। মঞ্চ থেকে নামার সময় সে সবার আগে বিক্রমের দিকে তাকাল। তার চোখে গর্বের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই দৃষ্টি প্রিয়াকে প্রথমবারের মতো এই বিশ্বাস দিল যে এমন কেউ আছে যে তাকে বিশ্বাস করে। দিন গড়াতে লাগল। এখন তাদের আলোচনা বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে স্বপ্নে ডানা মেলল। হুগলি নদীর ধারে বসা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। প্রিয়া প্রায়ই জলের ঢেউয়ে নুড়ি ছুটত আর জিজ্ঞেস করত, বিক্রম, তোমার স্বপ্ন কি? বিক্রম আকাশের দিকে তাকাত আর বলতো, স্বপ্নগুলো অনেক বড়, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব স্বপ্ন পূরণ করে নেব। প্রিয়া হেসে নীরব হয়ে যেত। তার চোখের উজ্জ্বলতা অনেক কিছু প্রকাশ করত। ধীরে ধীরে এই বন্ধুত্ব লোভালোভে রূপান্তরিত হল, কিন্তু কেউই কখনো তার সরাসরি তার প্রকাশ করেনি। তারা শুধু চোখ দিয়ে কথা বলতো, হাসি দিয়ে তাদের অনুভূতি জানাত। বটগাছের ছায়া, ক্লাসের জানালা আর ক্যান্টিনের চা, সব জায়গায় তাদের নীরব ভালোবাসা প্রতিধ্বনিত হতো। কিন্তু জীবন সবসময় এক ছন্দে চলে না। বিক্রমের পরিবার ছিল দরিদ্র। তার বাবা স্পষ্ট বলে দিলেন, এবার পড়াশোনা ছেড়ে উপার্জনের পথে যা, সংসার চালানোর জন্য অর্থের প্রয়োজন। বিক্রমের হৃদয় ভেঙে গেল। সে জানত যে পরিস্থিতির কাছে সে অসহায়। এক সন্ধ্যায় হুগলি নদীর ধারে যখন সূর্য অস্ত যাচ্ছিল, সে প্রিয়াকে বলল, যদি কখনো আমি দূরে চলে যাই তবে মনে রেখো, ফিরে আমি নিশ্চয়ই আসব। প্রিয়ার চোখ অশ্রুতে ভরে এলো। সে প্রথমবারের মতো তার হাত ধরে বলল, কখনো বলো না যে আমাদের পথ আলাদা হতে পারে। আমি অপেক্ষা করব, যত সময়ই লাগুক না কেন। বাতাস ভারী হয়ে উঠেছিল। হুগলির ঢেউ যেন তাদের শপথগুলোকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে গেল। কিন্তু ভাগ্য নির্মম মোড় নিল। কয়েক মাস পর প্রিয়ার বিয়ে গ্রামের একটি ছেলের সাথে ঠিক হয়ে গেল। বিক্রম অন্য শহরে চলে গেল, সেই সংগ্রাম আর স্বপ্নের জগতে, যেখানে সম্পর্কের জায়গা নিয়েছিল কঠিন দায়িত্ব। সময় দ্রুত গতিতে চলল। দেখতে দেখতে 15 বছর কেটে গেল। যাই হোক, এখন বিক্রমের চা পান করা শেষ। চায়ের স্বাদ মুখ থেকে মুছে গেছে এবং তার চোখে জল নেমে এসেছে। সে ধীরে ধীরে চোখ তুলে তাকালো। সামনে সেই প্রিয়া, কিন্তু এখন আর কলেজের মেয়েটি নয়, বরং রাস্তার পাশে চা বিক্রি করা এক শক্তিশালী নারী। আর ঠিক তখনই দোকানের ভেতর থেকে একটি নিষ্পাপ কণ্ঠস্বর এলো, মা! বিক্রমের বুক ধক করে উঠল। সেই নিষ্পাপ কণ্ঠস্বর শুনে বিক্রম যেন পাথর হয়ে গেল। তার কানে মা শব্দটি বারবার প্রতিধ্বনিত হতে লাগল। ধীরে ধীরে তার নজর দোকানের ভেতরের দিকে গেল। সেখানে দাঁড়িয়েছিল 8-9 বছরের একটি ছেলে। রোগা শরীর, পরিষ্কার কিন্তু পুরনো জামাকাপড়, পিঠে বইয়ে ভরা ব্যাগ। তার চোখে ছিল নিষ্পাপ উজ্জ্বলতা, মুখে সেই একই নির্মল হাসি যা কখনো প্রিয়ার মুখে দেখা যেত। ছেলেটি দৌড়ে প্রিয়ার কাছে এলো এবং তার আঁচল ধরে বলল,
মা, স্কুলের দেরি হচ্ছে, চলো না। বিক্রমের শ্বাস যেন বন্ধ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, প্রিয়া, এ তোমার ছেলে? প্রিয়া চুপচাপ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল এবং নিচু স্বরে বলল, হ্যাঁ, এটাই আমার জগৎ। তার চোখ ছলছল করছিল, কিন্তু মুখে আত্মসম্মানের সেই রেখাটি তখনও বজায় ছিল। বিক্রমের চোখে বহু বছরের ভালোবাসা, বিচ্ছেদ এবং এখনকার যন্ত্রণা একসঙ্গে উথলে উঠল। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, কিন্তু প্রিয়া, তোমাকে এই সব একা সহ্য করতে হলো কেন? বিয়ে তো হয়েছিল, তাই না? প্রিয়া একটি গভীর শ্বাস নিল। তার দৃষ্টি দূরে রাস্তার দিকে চলে গেল, যেন সেখানেই সে তার উত্তর খুঁজে পাচ্ছিল। হ্যাঁ, বিয়ে হয়েছিল গ্রামে, কিন্তু স্বামী ছিল মদের নেশায় আসক্ত। বাড়িতে মারধর, অপমান আর লাঞ্ছনা ছাড়া আর কিছুই পাইনি। আমি অনেক সহ্য করেছি, শুধুমাত্র আমার সন্তানের জন্যে। কিন্তু যখন মনে হলো যে এবার ওর নিষ্পাপ শৈশবও সেই বিষের গ্রাসে চলে যাবে, তখন আমি সব কিছু ছেড়ে শহরে চলে এলাম। দ্বিতীয় বিয়ে করে আশ্রয় নিতে পারতাম, কিন্তু আমি চাইনি যে আমার সন্তান সৎ মা বাবার আঘাত পাক। তাই এই উনুনকে, এই ধোঁয়াকে আমি নিজের সম্মান হিসাবে গ্রহণ করেছি। বিক্রমের গলা ধরে এলো, তার ঠোঁট কাঁপল, চোখ লাল হয়ে গেল। প্রিয়া, তুমি এই সব একা সহ্য করেছ, আর আমি অন্য কোথাও আমার জগৎ জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলাম। প্রিয়া তার দিকে তাকালো। তার চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো দোষারোপ ছিল না, ছিল শুধু একটি ক্লান্ত সত্য। বিক্রম, জীবন সবসময় আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না। আমি যে পথ বেছে নিয়েছি তা শুধুই আমার সন্তানের জন্যে। আমার কারও সহানুভূতির প্রয়োজন নেই। আমি শুধু চাই আমার ছেলে লেখাপড়া শিখে বড় হোক, এবং কখনো যেন কারও সামনে তাকে হাত পাততে না হয়। ছেলেটি নিষ্পাপভাবে বিক্রমের দিকে তাকিয়েছিল। সে কিছু বুঝতে পারছিল না, কিন্তু তার চোখে ছিল এক না বলা আশা। হয়তো সে অনুভব করতে পারছিল যে এই লোকটি তার মায়ের চোখে জল আনছে এবং তার হাসিও। বিক্রম ঝুঁকে ছেলেটির কাছে গেল এবং তার মাথায় হাত বোলালো। তোমার নাম কি? সায়ন। ছেলেটি নিষ্পাপ হাসি দিল। আমি বড় হয়ে ডাক্তার হব, যাতে মায়ের কখনো কষ্ট না হয়। এ কথা শুনে বিক্রমের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া, আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আজ আমার মনে হচ্ছে আসল সম্পদ তোমার কাছে। এই ছেলে, যার চোখে স্বপ্ন আছে আর হৃদয়ে মায়ের প্রতি অগাধ বিশ্বাস। প্রিয়া চুপ রইল। তার ঠোঁট কাঁপল, কিন্তু কিছু বলতে পারল না। কিছুক্ষণ নীরবতা বজায় রাখল। রাস্তায় কোলাহল ছিল, গাড়ির গতি ছিল, কিন্তু এই ছোট্ট চায়ের ঠেলায় দাঁড়িয়ে থাকা প্রতিটি মুহূর্ত ছিল কোনো অসম্পূর্ণ উপাখ্যানের মতো ভারাক্রান্ত। বিক্রম ধীরে ধীরে বলল, প্রিয়া, তোমাকে এই সব আর একা সহ্য করতে হবে না। যদি তুমি অনুমতি দাও, তবে আমি তোমার আর সায়নের জন্যে। সে থেমে গেল। তার কণ্ঠে সত্য ছিল, কিন্তু প্রিয়ার চোখে সন্দেহ আর ভয়। কিন্তু বিক্রমের চোখে জল ছিল, তার গলা কাঁপছিল, কিন্তু হৃদয় থেকে বেরিয়ে আসা কথাগুলো ছিল সত্যে পরিপূর্ণ। প্রিয়া, এত বছর ধরে আমি শুধু ধন সম্পদ আর খ্যাতি অর্জন করেছি, কিন্তু আজ আমার উপলব্ধি হচ্ছে যে আমি আসল জীবনটাই হারিয়ে ফেলেছি। যদি তুমি অনুমতি দাও, তবে আমি তোমার আর সায়রের জন্য সব কিছু বদলে দিতে পারি। তুমি একা কেন লড়াই করবে? আমি আছি না তোমার পাশে। প্রিয়ার হৃদয়ে এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। বহু বছর আগে যে কণ্ঠস্বরকে সে তার মনের গভীরে লুকিয়ে রেখেছিল, সেই কণ্ঠস্বর আজ আবার তার সামনে দাঁড়িয়ে। তার চোখ জলে ভরে এলো, ঠোঁট কাঁপল, কিন্তু সে সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিল। ধীরে ধীরে বলল, বিক্রম, তোমার কথাগুলো মধুর, কিন্তু জীবন এত সরল নয়। আমি শুধু নিজের জন্য বাঁচছি না, আমার সন্তানের জন্য বাঁচছি, এবং তার জন্য আমার ভয় হয়। সমাজ যদি প্রশ্ন তোলে, যদি সে একদিন আমাকে জিজ্ঞেস করে যে, মা, তুমি কেন আবার বিয়ে করলে, তোমার কি বিশ্বাস আছে যে সে সৎ বাবার প্রভাব থেকে বাঁচতে পারবে? বিক্রম সঙ্গে সঙ্গে বলল, কিন্তু আমি তো ওর বাবা হতে চাই প্রিয়া, মন থেকে আপন করে নিতে চাই, ওকে আমার ছেলে বলে দুনিয়ার সামনে দাঁড় করাতে চাই। এটা কি সৎ বাবা হওয়া হবে? প্রিয়ার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল।
সে কাঁপতে কাঁপতে বলল, তোমার উদ্দেশ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সমাজের উদ্দেশ্য নিয়ে আছে। লোক আমার ছেলেকে আঙুল দিয়ে দেখাবে, নিন্দা করবে, বলবে যে ওর মা কোটিপতিকে বিয়ে করেছে শুধু আরাম পাওয়ার জন্য। আমি আমার সন্তানের চোখে কখনো ছোট হতে চাই না বিক্রম। আমি চাই যে সে তার মাকে শক্তিশালী দেখুক, ভাঙা হলেও। বিক্রমের হৃদয় যেন বিদীর্ণ হয়ে গেল। সে এগিয়ে গিয়ে বলল, প্রিয়া, তোমার কি সত্যিই মনে হয় যে আমি শুধু তোমাকে আশ্রয় দিতে চাই? না, আমি তোমাকে ফিরে পেতে চাই। আমি ধন, সম্পদ, খ্যাতি সব পেয়েছি, কিন্তু যখন রাতে একা থাকি তখন শূন্যতা আমাকে গ্রাস করে। আর আজ যখন তোমাকে দেখলাম, তোমার ছেলেকে দেখলাম, আমার মনে হলো আমার অপূর্ণ জগৎ সম্পূর্ণ হতে পারে। প্রিয়া কাঁপতে কাঁপতে হাত দিয়ে চোখের জল মুছল। তার চোখে সেই পুরনো ভালোবাসা ফুটে উঠছিল, কিন্তু কণ্ঠে ছিল তিক্ততা মেশানো। বিক্রম, তোমার কথা শুনে মন তো মেনে নিতে চায়, কিন্তু মস্তিষ্ক চায় না। আমি সমাজের আঘাত পেয়েছি, সম্পর্কের কটূক্তি শুনেছি। আমি আমার সন্তানকে আবার সেই পাকে ঠেলে দিতে পারি না। যদি আমাকে নিজের চোখের জল পান করতে হয় তাও করব, কিন্তু আমার সন্তানের কপালে কোনো দাগ লাগতে দেব না। কিছুক্ষণ দুজনেই নীরব হয়ে দাঁড়িয়ে রইল। রাস্তার কোলাহল, হর্ন, ভিড় সব কিছু যেন ম্লান হয়ে গিয়েছিল, যেন পৃথিবী তাদের জন্য নিঃশ্বাস ধরে রেখেছিল। সায়ন মায়ের আঁচল ধরে নিষ্পাপভাবে দেখছিল। সে বুঝতে পারছিল না যে এই দুই প্রাপ্তবয়স্ক মানুষ কেন এত গম্ভীর কথা বলছে। সে ধীরে ধীরে মায়ের হাত টানল। মাম্মি, স্কুলে যেতে হবে না? প্রিয়া তার দিকে তাকালো এবং তার চুল আছড়ে দিল। তারপর চোখ তুলল বিক্রমের দিকে। তোমার কথাগুলো মধুর বিক্রম, কিন্তু আমার সত্যটা খুব কঠোর। হয়তো এই জন্মে আমাদের ভালোবাসা শুধু স্মৃতিতেই সম্পূর্ণ হবে। বিক্রমের হৃদয়ে ভিজে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল। তার হৃদয়ের উপর একটি ভারী পাথরের মতো বোঝা নেমে এলো। বিক্রম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু তাতে এক দৃঢ় সংকল্পও ফুটে উঠছিল। সে গভীর শ্বাস নিল এবং সরাসরি প্রিয়ার চোখে তাকালো। যদি এই জন্মেও আমাদের ভালোবাসা অপূর্ণ থাকে, তবে এই জগৎ জীবিত অবস্থাতেই আমাদের মেরে ফেলবে। তুমি বলছো সমাজ কটূক্তি করবে, তাই আমি চাই যে সমাজের সামনেই আমি তোমার আর সায়নের হাত ধরি, যাতে কেউ আঙুল না তোলে, বরং সবাই দেখুক যে আমি তোমাদের আপন করে নিয়েছি। প্রিয়া চমকে গেল। বিক্রম, এটা এত সহজ নয়। বিক্রম তার হাত ধরে নিল। তার কণ্ঠে ছিল স্থিতি এবং সত্য। আমিও জানি সহজ নয়, কিন্তু আমরা যদি ভয় পেতে থাকি তবে কখনো বাঁচতেই পারবো না। প্রিয়া, তোমার চোখে আমি সেই স্বপ্ন দেখি যা অপূর্ণ রেখে আমি বছরের পর বছর ঘুরে বেরিয়েছি। আজ যখন ভাগ্য আমাদের আবার মিলিয়েছে, তখন আমি পিছিয়ে যাব না। আমি তোমাকে আর সায়ানকে দুনিয়ার সামনে আপন করে নেব। ভিড়ে দাঁড়ানো কিছু লোক তাদের দেখছিল। কেউ ফিসফিস করছিল, কেউ হাসছিল। প্রিয়ার মুখ লজ্জা এবং ভয়ে লাল হয়ে গেল। লোকে কি ভাববে বিক্রম? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। বিক্রম দৃঢ় স্বরে বলল, লোকে আগেও বলতো, আজও বলছে, আর ভবিষ্যতেও বলবে, কিন্তু আমাদের জীবন তাদের চিন্তাধারা অনুযায়ী চলবে না। আমি চাই যে সায়ান কাল যখন বড় হবে তখন গর্বের সঙ্গে বলতে পারুক, ইনি আমার বাবা। আর তুমি বলতে পারো, হ্যাঁ, ইনি আমার স্বামী। প্রিয়ার চোখ জলে ভরে এলো। তার বহু বছরের শপথ, ভয় এবং সমাজের পরোয়া এক মুহূর্তেই ভেঙে পড়তে লাগল। সে কাঁপতে কাঁপতে ঠোঁট দিয়ে বলল, যদি তুমি সত্যিই এত সাহস রাখো তবে আমিও পিছিয়ে যাব না। তবে মনে রেখো, এটা শুধু আমাদের ভালোবাসার নয়, সম্মানের লড়াইও হবে। বিক্রম হালকা হাসল এবং তার হাত বাড়িয়ে দিল। আমি তোমাকে ওয়াদা করছি প্রিয়া, এবার আর কোনো বিচ্ছেদ হবে না। প্রিয়া কিছুক্ষণ ইতস্তত করে তার হাত ধরে নিল। সায়ান নিষ্পাপভাবে দুজনকেই দেখছিল। তার চোখে ছিল আনন্দের ঝলক, যেন সে না বুঝেও সব কিছু বুঝে নিয়েছে। রাস্তার পাশে দাঁড়ানো সেই ছোট্ট চায়ের দোকানে লোকেরা হাততালি দিতে লাগল। কেউ বলল, সত্যি এটা ভালোবাসার জয়। বহু বছর ধরে বিচ্ছিন্ন দুটি হৃদয় আবার মিলিত হয়েছিল, এবং এবার শুধু নিজেদের জন্য নয়, বরং সেই ছোট্ট নিষ্পাপ ছেলেটির জন্য, যার চোখে এখন সম্পূর্ণ পরিবার পাওয়ার উজ্জ্বলতা ছিল।
কখনো কখনো জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু সাহস শুধু তারাই করতে পারে যারা সমাজের পরোয়াকে অতিক্রম করে সত্যকে আপন করে নেয়। প্রিয়া আর বিক্রম প্রমাণ করে দিল যে ভালোবাসা শুধু আবেগের প্রকাশ নয়, বরং সংগ্রাম, সম্মান এবং দায়িত্ব পালনের নামও। বন্ধুরা, আপনাদের মতে কি প্রিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল? কোনো নারীর কি কেবল সমাজের ভয়ে নিজের সুখ ছেড়ে দেওয়া উচিত, নাকি তারও অধিকার আছে যে সে নিজের জীবন নতুন করে শুরু করুক? যদি এই আবেগপূর্ণ গল্পটি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনারা কি বিশ্বাস করেন যে আসল ভালোবাসা কখনো অপূর্ণ থাকা উচিত নয়। ধন্যবাদ।